বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এবং আমার ডানে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। এবং আপনাদের দুজনের কাছ থেকে একটু বুঝতে চাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সরকারের দিক থেকে বলা হচ্ছে কোনো শক্তি একদিনও নির্বাচন পেছাতে পারবে না। যদিও আমরা দেখতে পাই যে সবাই আসলে নির্বাচন চায় না, এই কথা কেউ কোনো পক্ষই প্রকাশ্যে বলছে না এবং বলবার কোনো কারণও নেই। কিন্তু তার মধ্যে সংশয়টা থেকেই যাচ্ছে আসলে নির্বাচনটা শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে হবে কি না, হলেও সেটা আদৌ একটা ভালো নির্বাচন, ক্রেডিবল ইলেকশন হবে কি না। মিস্টার আব্দুল সালাম, কি মনে করছেন আপনি? আপনাকে ধন্যবাদ এবং আমার সহকারী আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ এবি পার্টির প্রধান মঞ্জু সাহেবকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। না, জাতি তো দীর্ঘদিনই প্রত্যাশা করতেছে নির্বাচন। সেই নির্বাচনের জন্য তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম একটা নির্বাচনের জন্য, যে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন। এবং সেই নির্বাচনটা মানুষ তো ভোট দিতে পারলো না বলেই তাকে ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে উৎখাত করা হলো। তো সেটা নিয়ে এই যে সংস্কার বলে যত সময় ক্ষেপণ হলো, এই সময় ক্ষেপণের মধ্য দিয়ে দেখা গেছে যে আস্তে আস্তে বিভিন্ন প্রবলেমগুলো, জটিলতাগুলো বেড়ে আসছে। এটা কোনো এত কিছু জটিলতার কোনো প্রয়োজন ছিল না। সবচেয়ে প্রয়োজন ছিল যে আমরা যেটা চাইছিলাম যে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য একটা নিরপেক্ষ সরকার দরকার। তো নিরপেক্ষ সরকার তো হচ্ছিলই। এখন সেখানে মূল যে সংশোধনীগুলো দরকার ছিল সেটা হলো যে নির্বাচনকালীন যাতে সরকারকে কি আপনি নিরপেক্ষ মনে করেন? আর এই নিরপেক্ষ বলেই তো আনা হয়েছিল, আমরা সবাই তো সেভাবেই আনছি। না মনে করেন কি না? এখন বিভিন্ন কারণে তো তার বিভিন্ন প্রশ্ন আসছেই তার বিরুদ্ধে। কিন্তু আমি বলছি যখন আমরা আনছি সরকারটাকে, আমরাই তো আনছি, আমরা একমত হয়েই তো আনছি। এবং তখন তো স্বাভাবিকভাবে আমরা মনে করছিলাম যে নিরপেক্ষভাবেই এই সরকার ভূমিকা রাখবে এবং কোনোভাবেই মানে কোনো পক্ষপাত দুষ্ট তারা হবে না। তারপরে যেটা বললাম যে এর পরপর যদি তারা মূল যে বিষয়টা ছিল যে দুইটা, একটা হলো যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার থাকবে এই প্রস্তাবটা, আরেকটা যেটা ছিল যে পরপর যদি বেশি দিন থাকে তাহলে তার মধ্যে স্বৈরাচারের মনোভাব ডেভেলপ করে, কাজেই সেটার জন্য ছিল একটা তার মেয়াদ, অর্থাৎ 10 বছরের বেশি বা 2 টার্মের বেশি থাকতে পারবে না, এটা করা। এই ধরনের 2-3টা সংস্কার করেই যদি তারা নির্বাচনটায় চলে যেত তাহলে কিন্তু আজকের এত জটিলতা আসতো না। আজকে এই যে পিআরএ ভোট, উমুক ভোট, এগুলো তো তাদের আলোচ্য বিষয়ও ছিল না এবং এর আগেও আলোচ্য বিষয়। হঠাৎ করে দেখলো যতই দিন যাচ্ছে একটা না একটা। কিন্তু বিএনপি তো এই প্রক্রিয়ার বিরোধিতা কখনোই করেনি। বিএনপি বরাবর এই প্রক্রিয়ায় নিজেকে যুক্ত রেখেছে এবং বরাবরই বিএনপি নিজের স্ট্যান্ডও খুব দ্রুত বদলেছে। না, আমি বলতেছি যে তারা যে সময় ক্ষেপণ করলো সেটা উচিত হয়নি। সরকারের উচিত ছিল যে সময় ক্ষেপণের তো অংশীদার বিএনপি। আমরা অংশীদার না, আমরা কিন্তু বিগিনিং বারবার বলে আসতেছি যে সরকার সময় বেশি নিচ্ছে, এই নেওয়াটা উচিত হচ্ছে না, যত দ্রুত সম্ভব। তখন বলছে বিএনপি খেলে একটা নির্বাচন চাই, নির্বাচনটাই তো চাই আমরা, জনগণও নির্বাচন চাই। আমরা তো বিগিনিং থেকে বলে সেটাও ফার্মলি বলতে পেরেছেন বলে তো বললি না, আমরা বলার চেষ্টা করছি। এখন ফার্মলি বলতে এখন কোনটা বোঝা যায়? এখন ওনারা যে আন্দোলনের হুমকি দিতেছে সেই হুমকি আমরা দেই নাই যে আমরা আন্দোলনে যাব, এটা বলতে পারেন আপনি যে হ্যাঁ আন্দোলন হুমকি দেই নেই, দেশ অচল করে দেব, রাজপথে নেমে যাব, এগুলো বলি না, এটা বলতে পারেন। কিন্তু এটা ছাড়া আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা জোরালো হয়েছে বলার চেষ্টা করছি যে যতই সময় যাবে ততই সংকট বাড়বে এবং ততই এই সরকার এটাকে মোকাবেলা করা তাদের জন্য টাফ হবে। এই কথাগুলো কিন্তু আমরা ভেরি বিগিনিং প্রথম থেকেই বলে আসছি এই কথাগুলো। তো সরকার সেটা শুনে নাই। এখন সময় নিতে নিতে এমন এক জায়গায় আসছে যে এখন বিভিন্ন রকম একটার পর একটা দাবি আসতেছে এবং একটার পর একটা দাবি নিয়ে আজকে আবার তারা যদি আলোচনাই করতেছে তাহলে আবার রাজপথে প্রোগ্রামের দরকারটা কি? আবার রাজপথে প্রোগ্রাম দিয়ে এটা কি প্রেশার ক্রিয়েট করা? আর তো প্রেশার দিয়ে একটা আদায় করা, প্রেশার দিয়ে আদায় করলে তো এটাও তো ডেমোক্রেটিক হবে না। এটাও তো জনগণের যে
চাওয়া পাওয়ার যে ম্যানিফেস্টেশন সেটাও তো এখানে ঘটবে বাট না। এটা যদি মনে হয়, তারা যদি মনে করে থাকে এবং এরকম একটা পারসেপশন তৈরি হচ্ছে, তারাই আসলে আফটার মাস আপরাইজিং তারাই ডমিনেটিং ফোর্স পলিটিক্সে, জনগণ তাদের সঙ্গেই আছে এবং তার কিছু কিছু প্রমাণ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে তারাই জায়গা করে নিচ্ছে বা তাদেরই না, সমর্থন, সেটা স্পষ্ট। বিদ্যাপীঠের ওই নির্বাচন দিয়ে যদি আপনি মনে করেন যে সারা দেশ বিজয় হয়ে গেছে, স্বাধীনতার পরেও এরকম আওয়ামী বিরোধী শক্তি, আমরা সে সময় সব সময় আওয়ামী বিরোধী শক্তি আর এখন যারা জিতলেন, না না, তো একই তো কথা। একই আজকে মনে সেই করেন? সময় না না, সেই সময় তো সরকার বিরোধী যেটাই বলি, যে সরকার যারা ছিল বা আওয়ামী বিরোধী বলি, আমরাও তো সেই সময় সকল বিদ্যাপীঠে জয়লাভ করছিলাম। কিন্তু তাহলে কি আমরা এইভাবে দেখতে পারি কিনা যে এখানেও অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফোর্সই জয়ী হলো, এস্টাবলিশমেন্টের পার্ট হিসেবে বিএনপিকে বিবেচনা করেছে ছাত্র সমাজ? এটাকে শর্টকাটে বলার কোনো সুযোগ নেই। আপনারা ক্ষমতায় চলে গেছেন এরকম একটা ভাব তৈরি হয়েছে, ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে। না, এটা এইভাবে দেখলে হবে না। এটার জন্য তাহলে আলাদা সময় নিয়ে আলোচনা করতে হবে। সেটার জন্য আমি যে সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো যে দীর্ঘ 15-17 বছর তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রাজনীতিই ছিল না, কোনো রাজনীতি ছিল, রাজনীতি চর্চাই হয় নাই। যারা ছিল তারাও রাজনীতি চর্চা করে নাই। শুধু একটাই এখানে যেটা দেখা গেছে যে তারা যে বেনিফিটটা আজকে শিবির পাইছে সেটা হলো যে তারা ছাত্রলীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে হোক বা ছদ্মবেশে হোক, যেটা তারা বলছে যে ছদ্মবেশে তাদের মধ্যে ঢুকে তারা সেখানে অবস্থান নিছে। অর্থাৎ অবস্থান নেওয়ার কারণে তারা একটা বেনিফিট পাইছে যে তারা দীর্ঘদিন ছিল ইউনিভার্সিটিগুলোতে, তারা থাকতে পারছে, কিন্তু অন্য কেউ তো সেখানে থাকতে পারে নাই, বা ছাত্রদল বা বিএনপি আদার্স। আর সবচেয়ে বড় কথা হলো যে অন্য রাজনীতি বলতে যেটা বোঝায়, আমরা দেখছি যে আগে আমরাও তো রাজনীতি করছি, যে সেই সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার একটা কিছু ঘটলে পরের দিন দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটিতে তো একটা বিক্ষোভ হয়েছে, তাই না? কিন্তু আমরা কি দেখছি যে একটা মিনিমাম মানুষ যে ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনের পরে কোনো ইউনিভার্সিটিতে আমরা দেখছি যে একটা প্রতিবাদ হয়েছে যে আমি ভোট দিতে পারলাম না। অর্থাৎ রাজনীতিটাই কোনো সুযোগ ছিল না। এখানে ফ্যাসিস্ট এমনভাবে জায়গা করে নিচ্ছিল, আর ফ্যাসিস্টের সাথে তারা কোলাবোরেটর হিসাবে যেভাবে তারা ছিল, সেই সুযোগ সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে পাইছে, তাদেরকে দেখছে। সেই জায়গায় তো ছাত্রদল ছিলই না। ছাত্রদল ইভেন 5ই আগস্টের পরেও হলগুলো তো যেতেই পারে নাই। এমনকি ছাত্র রাজনীতি হবে কি হবে না এইটি তো তারা অনেক দিন এইটা নিয়ে বিতর্ক করছে, তাই না? অর্থাৎ এই পর্যায়ে এসে যে জায়গায় ছাত্রদল তো নাই, সে জায়গায় তো ছাত্রদলকে এই অবস্থায় জেতার কথা নাকি? কেউ যদি জেতার আশা করে থাকে এটা তাই বললো যে ঠিক হবে না, কারণ ওইখানে তো সাধারণ রাজনীতির ম্যানিফেস্টেশন ঘটে নাই, এখানে ওইভাবে ঘটে না। এটা হলো যে সেখানে ছাত্ররা ছিল তাদের নিজস্ব সুযোগ সুবিধা আদার্স যেগুলো যাদের মাধ্যমে পাইছে, যাদেরকে কাছে পাইছে তাদেরকেই তারা গ্রহণ করছে। ছাত্রদলটা কাছে ছিল না। আপনার কাছে মির্জা মুজিবুর রহমান মঞ্জু, আপনি কি মনে হচ্ছে মানে নির্বাচন কথাবার্তা হচ্ছে, নিয়মিত ঐকমত্য কমিশনের সভায় যাচ্ছেন, ঐকমত্যেরই কি হলো, নির্বাচনেরই কি হবে, হলেও সেটা কি হবে? এবং অনেকেই মনে করছেন যে ভেতরে ভেতরে আসলে বড় ধরনের একটা ট্রান্সফরমেশন ঘটে গেছে, যেটা অনেকেই অনুধাবন করতে পারছেন না। না, আমি যেটা বলতে চাই বা বলছি সেটা হচ্ছে যে নির্বাচন, আমি আজকে ঐকমত্য কমিশনে এই কথাটা বলেছি যে ইলেকশন দেরিতে হলে এটা আমাদের দেশের জাতির জন্য ক্ষতিকর হবে, একটা ঝামেলা আমরা পড়ে যাব। দল হিসেবে ক্ষতিগ্রস্ততার যদি আমরা হিসাব করি তাহলে আমি বলবো যে এখানে ক্ষতিগ্রস্ত হবে 3টা দল ফান্ডামেন্টালি বা সারিতে, বিএনপি, দেন এনসিপি অ্যান্ড দেন জামাত। কারণ এখনকার যে সরকার যে ফর্মে আছে, এই সরকারে কিন্তু আপনার এই 3টা দলের প্রাধান্য বেশি, শক্তিটা বেশি, প্রভাব বেশি। এবং আপনি যেটা বলেছেন কিছুটা আমি আপনার কথার সাথে একমত, যে আমাদের দেশের মানুষের মনোভাব কিন্তু সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট। তারা সবসময় মনে করে যে সরকারি দলের বিরুদ্ধেই তাদের, যেহেতু আমাদের এখানে অধিকার বঞ্চিত জাতি, আমাদের নানা অভাব অভিযোগ আছে, আমরা অভিযোগটা কার কাছে দেব? তো সবসময় যারা ক্ষমতাসীন থাকে আমরা সবসময় তাদের দিকে আঙুল তুলি যে আমরা তাদের কারণে অধিকার বঞ্চিত। তো এখন যদিও একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু ফিল্ড ফোর্স আকারে সবাই দেখছে যে প্রভাবশালী দল হচ্ছে বিএনপি, অ্যান্ড দেন জামাত, অ্যান্ড দেন এনসিপিকে তারা মনে করছে তারাও সরকারের প্রভাবিত একটা রাজনৈতিক দল। এই 3টা দল
ইলেকশন যখনই হবে আপনি দেখবেন যদি কোনো একটা পজিশনকে তারা মনে করে যে তারা এই দলগুলোর বিরুদ্ধে বা এই দলের বাইরের কোনো একটা মানে ফোর্স যদি এরকম মনে হয় তাদের দিকে তাদের ভোটটা যাবে, যেটা আমরা কিছুটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা আমি দেখতে পাচ্ছি এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অতীত ইতিহাসও তাই বলে যে তারা সবসময় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়ায়, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু দেখবেন আপনি রাজনৈতিক তৎপরতাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। একটা সরকারি দলের বাইরে অন্য কারো মতই প্রকাশ করতে দেওয়া হবে না, এটাকে চাপিয়ে রাখা হতো, কারণ ছাত্ররাই ছিল মূল। এবং ঠিকই ছাত্ররা যখন, যেটা সালাম ভাই বললেন যে এরা এতদিন কিছু করে নাই কেন, যখনই এরা করেছে, যখনই এরা দাঁড়িয়েছে তখনই কিন্তু পরিবর্তনটা এসেছে। যখন দাঁড়ায় নাই, কেউ হয়তো নেগোসিয়েশন করেছে, কেউ হয়তো ভয়ে ছিল, কেউ হয়তো দূরে ছিল, যে কোনো কারণে হোক, প্রশ্ন হচ্ছে যখনই তারা দাঁড়িয়েছে তখনই কিন্তু বিজয়টা এসেছে। এবং আমি বিএনপির বহু নেতাদের কাছ থেকে এটা শুনেছি যে তারা বলেছে যে যে কোনো পরিবর্তনের জন্য ছাত্র এবং শ্রমিকরা সবচেয়ে ভূমিকা রাখে। যে কোনো কারণে হোক, বিএনপির হোক, জামাতের হোক বা অন্যান্যদের হোক, সবার কিন্তু ছাত্র সংগঠনটা একটা দুর্বল অবস্থানে পৌঁছে গিয়েছিল। প্রত্যেকটা ক্যাম্পাস থেকে কিন্তু ছাত্র দল, ছাত্র শিবির কিন্তু আউট হয়ে গিয়েছিল। এখন ছাত্র দল হয়তো গোপনে গিয়ে কাজ করতে পারে নাই, শিবির বা ছাত্র ইউনিয়ন বা এই ধরনের যারা খুব মানে রেজিমেন্টাল সংগঠন, তারা হয়তো নানা ধরনের কৌশল নিয়ে তারা নানাভাবে কাজ করেছে, সেটা আলাদা একটা কাজ। যে কার কি কৌশল হবে সেটা তো আর আমরা ঠিক করতে পারবো না, পরিচয় লুকিয়ে বা যেভাবে হোক। এখন প্রশ্ন হচ্ছে যে সালাম ভাই যে কথাটা বললেন, আমি কিছুটা দ্বিমত করব। যে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এত বড় একটা পরিবর্তনের পরে প্রথমে যদি নির্বাচনের কথা না বলে তারা যদি সংস্কারের কথা বলতো, তাহলে এতদিনে আমরা সংস্কার নির্বাচন দুইটা পেয়ে যেতাম। কিন্তু বিএনপি যখনই নির্বাচনের কথা বলেছে তখনই কিন্তু দেখা গেছে দুইটা মত তৈরি হয়েছে। অর্থাৎ একটা মত হচ্ছে আগে নির্বাচন চাই, আরেকটা মত হয়েছে আগে সংস্কার চাই। কিন্তু আমি এই প্রশ্নটা রাখলাম, আপনি কন্টিনিউ করেন। যারা সংস্কারের কথা বলেছেন তারা আসলে সংস্কারের ব্যাপারে কতটা আন্তরিক, সরকার বা যারা বলেছেন, নাকি তারা একটু সময় নেওয়ার জন্য, সময় ক্ষেপণের জন্য, বিলম্বিত নির্বাচন করে আসলে নিজেদের শক্তি সঞ্চয় করবার জন্য এই ন্যারেটিভগুলো বা রিটোরিকগুলো? আমি যদি ধরি সংস্কারের কথা কে বলেছে, সংস্কারের কথা তো বিএনপি বলেছে 31 দফা। না বিএনপি তো বলেছে, কিন্তু আমি বলছি বিএনপির বাইরে পরে যখন সরকার যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এটা ছাড়া নির্বাচন হবে না, আমি ধরে নিলাম এটা যারা জোরের সঙ্গে বলেছে, আমি যুক্তির সাথে ধরে নিলাম, তারা কতটা আন্তরিকতার সঙ্গে বলেছে। আপনাকে যুক্তির খাতিরে ধরে নিলাম যে ঠিক আছে, আপনার কথাই সত্য যে যারা সংস্কারের কথা বলছে তারা তো একটা বিলম্বিত প্রক্রিয়ায় যেতে চায়। তো ঠিক আছে, তাহলে বিএনপির কৌশলটা কি হবে? ঠিক আছে, তোমরা সংস্কার চাচ্ছ, ওকে, আমরাও সংস্কার চাই, আগে সংস্কার করো, আসো বসো, সংস্কারটা শেষ করি। কারণ আপনি দেখবেন আমরা যে সংস্কার কমিশনে যে দীর্ঘ আলোচনা, সেই দীর্ঘ আলোচনার কোথায় এসে আমরা থেমে যাই, কোথায় এসে নোট অফ ডিসেন্ট পড়ছে। বিএনপি যদি সেটার সাথে একমত হয়ে যায়, যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, ধরুন আর্টিকেল 70 নিয়ে, তারপরে ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে, বিভিন্ন আপনার এই পিআর হবে উচ্চকক্ষে নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, এগুলো যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর সাথে যদি বিএনপি একমত হয়ে যায় তাহলে তো সব হয়ে যেত এতদিনের সংস্কার। কিন্তু বিএনপিকে কেন বা এবি পার্টিকে কেন অন্যের সকল প্রস্তাবে একমত হতে হবে? খুবই সুন্দর কথা। প্রস্তাবগুলো তো এবি পার্টির অন্যান্য না, প্রস্তাবগুলো এই যে এখানে একটা ভুল ধারণা তৈরি হয়, প্রস্তাবগুলো দিয়েছে কারা? প্রস্তাবগুলো দিয়েছে ধরুন জাতীয় ঐকমত্য কমিশন। উনি এই প্রস্তাবগুলো পেয়েছেন কোথায়? উনি তো আপনি দেখবেন বিএনপির 31 দফায় কিন্তু প্রথম দফাতেই বলা হয়েছে সাংবিধানিক সংস্কার করা হয়। বিএনপির 31 দফাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, দেশের সাথে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হবে। বিএনপির 31 দফাতে বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা। তো এখানে তো ঐকমত্য কমিশন নিজে থেকে কিছু তো বানিয়ে তৈরি করে এনে দেয় না। কথা হচ্ছে বিএনপির প্রস্তাবের মধ্যে স্পেসিফিকেশন ছিল না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, কিভাবে হবে, কি হবে, এটা নাই, সেটাই এখানে এসেছে। তাহলে যেটাই এসেছে এটার সাথে আপনি একমত হলে, এখন আপনি হয়তো বলছেন যে আমি একমত, সব কথা একমত হইতে হবে কেন? এই কথাটা যদি আমিও বলি আপনার সব কথা আমার একমত হইতে হবে, তাহলে তো কেউ আমরা একমত হতে পারবো না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যার যেটা, যেমন বিএনপির কাছে ইলেকশন গুরুত্বপূর্ণ, আমি বলবো যে আমার কাছে সংস্কার গুরুত্বপূর্ণ, হইতেই পারে, তাই না? কারণ আমি মনে করছি যে এই পদ্ধতির মধ্য দিয়ে যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে তো বাংলাদেশ চলেছে, বাংলাদেশ এখানে তো ভালো কিছু করতে পারে নাই, আমরা কোনো সাফল্য তো পাই নাই। ফলে আমি সংস্কারের মধ্য দিয়ে যেতে চাই, আমি ইলেকশন চাই, বাট সংস্কারের পরে। বিএনপি ইমিডিয়েট ইলেকশন চাই, বিএনপিও যদি বলতো ঠিক আছে সংস্কার করেন, তাড়াতাড়ি করে ইলেকশন দেন, ইলেকশনের ব্যাপারে তো সবাই একমত। এই জায়গাটায় বিএনপির অবশ্যই বড় দল, তাদের একটা বিরাট
প্রসেস আছে, আমি বলবো কৌশলগত যে ত্রুটিটা, যেটার কারণে আজকে দেরি হয়েছে, বিএনপি যদি এই কৌশলটা নিত, সে ফর এক্সাম্পল ধরুন আমি খেলছি, আপনি খেলছেন, আপনি বলছেন যে আমি এই মাঠে খেলবো, আপনি বলছেন না না আমি এই মাঠে খেলবো না, আপনি যদি ভালো প্লেয়ার হন, আপনি যদি মনে করেন খেলায় আপনার, আপনি আচ্ছা ঠিক আছে তোমার মাঠেই খেলবো, চলো তোমার মাঠে খেলেই আমি জিতবো, তাহলে কিন্তু ওই মাঠ কোনটা নিব এটা নিয়ে এত সময় যেত না, একটা না একটা মাঠে খেলতে আমরা চলে যেতে পারতাম। বিএনপির এই সংস্কার চাই না, নির্বাচন চাই, সংস্কারের এই আলোচনাগুলোকে আমার কাছে মনে হয়েছে এই দীর্ঘসূত্রিতার পেছনে বিএনপির একটা দায় আছে। আপনি যেটা বলেছেন দায় আছে কিনা, সালাম ভাই বলছেন যে দায় নাই, আমি এক্ষেত্রে বলবো যে বিএনপির দায় আছে। আমার কনক্রিট প্রশ্ন যেটা, যে আপনি কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখছেন কিনা? এই যে আপনার ঐকমত্য কমিশন, তার ঐকমত্যের ভিত্তি, জুলাই সনদের আইনি প্রক্রিয়া নিশ্চিত করা বা একটা আইনি সমস্যা সমাধান করা, এগুলো করে একটা নির্বাচন দেখেন কেন? এবং আমার আরো মৌলিক প্রশ্ন, আদৌ সেটা নির্বাচন হবে কিনা? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে আমি খুব ভয়াবহ পরিস্থিতি দেখি, খুবই অশনি সংকেত দেখি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে এবং যে কোনো রকমের একটা নির্বাচন হলেই হবে, এখানেই প্রশ্ন। বাট আমার কনসার্ন হচ্ছে ফেব্রুয়ারিতে যে প্রসেসে যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় ফেব্রুয়ারিতে ইলেকশন হলে আরেকটা নতুন সংকটের জন্ম দিবে। একটা সংকট সমাধান হবে, আমরা একটা সরকার পাবো, কিন্তু একটা নতুন সংকটের জন্ম নেবে। যে সংকটটা হচ্ছে যেটা আমাদের এখন আমরা যতটুকু ইউনাইটেড আছি সেটাকে নষ্ট করবে এবং জাতিগতভাবে আমরা সংকটে পড়ব। কেন পড়বো আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগও তো অনেকগুলো ইলেকশন করেছিল, 18তে করেছে, 14তে করেছে, 24-এ করেছে, সংকট তো সমাধান হয় নাই, দাবি তো রয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমরা হয়তো পারি না, আওয়ামী লীগ তো ধরেন ওয়ান সাইডেড ইলেকশন করি না ইত্যাদিতে। এখন যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে আমরা বারবার বলেছিলাম যে স্থানীয় ইলেকশনটা আগে করলে আমাদের লুপ হোলসগুলো বের হবে। আমরা যখন ডাকসু, চাকসু, রাকসু, জাকসু দেখতে পাচ্ছি সব, সেখানে আমরা দেখছি লুপ হোলসগুলো কোথায় হচ্ছে। লুপ হোলসগুলো এখানে হচ্ছে, সেখানে এক ধরনের কাদা ছোড়াছড়ি হচ্ছে, যে সেখানে এক ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে, ভোট কারচুপির অভিযোগ এসেছে নানাভাবে, অর্থাৎ ফলাফল মেনে না নেওয়ার একটা সংস্কৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা তো একটা ছোট্ট অতি ক্ষুদ্র একটা নির্বাচন, মাত্র 20-24 হাজার ভোটার, 30 হাজার ভোটারের মধ্যে ইলেকশন। এখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ইলেকশন। সেই জায়গায় যদি আমার এই মেনে না নেওয়ার সংস্কৃতি যদি আমার কন্টিনিউ থাকে এবং ইলেকশন চালু হওয়ার পর থেকে যদি আমরা কেউ কুইট করি, যেমন আমি এখনো শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছাত্র সংসদে অনেকে কুইট করার কথা চিন্তা করছেন, তাহলে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু আদৌ কি সেই ইলেকশনটা আমাদের সমাধানমূলক হবে? ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে আমরা প্রফেসর ইউনূসকে খুব ডিটারমাইন্ড দেখতে পাচ্ছি, কারণ রিয়েলি মনে হচ্ছে যে এই সরকার এখন ইলেকশন করে দিয়ে কোনো মতে উনি হস্তান্তর করতে চান। ওয়েল, কোনো অসুবিধা নাই। সরকার কি নিরপেক্ষ? সরকার কম্পারেটিভলি আমি নিরপেক্ষ বলবো এই জন্য, কারণ সরকার কিভাবে বলেন নিরপেক্ষ? আপনি বলেছেন যে এই সরকারের মধ্যে বিএনপির প্রভাব আছে, জামাতের প্রভাব আছে, এনসিপির প্রভাব আছে, কেউ কেউ মনে করেন এনসিপির উপদেষ্টা, মানে এনসিপি নেতা বা প্রভাবশালীরা উপদেষ্টা পরিষদে আছে। আপনি কিভাবে নিরপেক্ষ মনে করেন আপনার জন্য বা অন্য দলের জন্য? না, আমি নিরপেক্ষ এই ধরনের বলি যখন দেখি যে ওনার বহুপাক্ষিক অবস্থান আছে। ঠিক আছে, যেমন আপনি দেখবেন যে সরকারকে অনেক সময় বলা হয় যে তারা, যেমন 2-3টা পজিশন আছে যেখানে আমরা দেখব যে সরকার বিএনপির পজিশনটাকে ফাইনালি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যেমন রিগার্ডিং দি রাষ্ট্রপতির ইস্যুতে একটা সিরিয়াস পজিশন রেজড হয়েছিল, সেখানে সরকারও একটা পজিশন নিয়েছিল, যেখানে সরকারের আইন উপদেষ্টা বলেছেন যে এই রাষ্ট্রপতি এই কথার পরে ওনার আর বৈধতা নাই। সেখানে দেখা গেল যে সবাই রাষ্ট্রপতির এক ধরনের অপসারণ চেয়েছে, কিন্তু বিএনপি একটা পজিশন নিয়েছে, ফলে বিএনপিটাকে সরকার গ্রহণ করেছে। আবার আমরা দেখি যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে বিএনপি পন্থী লোকদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা অন্যপন্থী লোক পাবো কোথায়? বিএনপি পন্থী লোক, জামাতপন্থী লোক, এরাই তো দীর্ঘ সময় ধরে বঞ্চিত ছিল, এরাই তো নানাভাবে আসবে। তো এখন আমি যদি এটাকে বায়াসনেস ধরি, তাহলে এটাকে আমি বলতে পারবো বায়াসনেস। আবার আমি যদি বলি যে না, এরা দীর্ঘদিন ধরে মানে বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, এদের যোগ্যতাকে মূল্যায়ন করা হয় না, তাহলে আমি এখানে বায়াসনেস দেখি না, আমি এইটাকে একটা কূটতর্ক মনে করি। কারণ সরকারকে আপনি সব ধরনের প্রভাব আপনি এখানে পাবেন, কারণ উপদেষ্টা পরিষদ যখন গঠিত হয় তখন সেখানে বিএনপির পরামর্শ ছিল, বিএনপির পরামর্শের আলোকেই লোকদেরকে কিছু কিছু লোককে সেখানে অ্যাকোমোডেট করা হয়েছে। আবার ছাত্ররা যারা অংশগ্রহণ করেছে তাদের একটা এনসিপি কেন্দ্রিক তাদের একটা মনোভাব আছে, এতে কোনো সমস্যা নাই।
তো এই জায়গায় আবার বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে বিএনপি অভিযোগ দেয় যে জামাতের লোকদের নিয়োগ হচ্ছে, জামাতের একটা প্রভাব সরকারের উপর আছে। আমি যেটা মনে করি এই ধরনের একটা এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্টে এই ধরনের সমস্যা থাকতে পারে, বাট আমার কথা হচ্ছে সরকার নীতিগতভাবে কারো পারপাস সার্ভ করছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এখনো মনে করি না যে সেটা করছে না, বাট আপনি মনে করেন যে নির্বাচনটা হচ্ছে, আবার একই সঙ্গে আপনি নির্বাচন নিয়ে সংশয় আছে? নির্বাচন হতে হবে ফেব্রুয়ারিতে। সংকট যেগুলো আছে, কেন সংশয়ের কথা বলছি, সংশয়গুলো যদি দূর করতে পারি তাহলে ইলেকশনটা ভালো হতে পারে, এটা আমার মানে কনসার্ন। আব্দুল সালাম। না, এখানে প্রথম অবশ্য সে বলছে যে আমরা সংস্কার চাই না, আবার পরে সে বলছে যে 31 দফাটা আমরাই আগে সংস্কার চাইছি। কাজে বিষয়টা কিন্তু যে এই যে টোটাল সমাজ ব্যবস্থা যে ভেঙে পড়ছে, এটা তো আমরা সবাই একমত যে বিগত স্বৈরাচার সরকার সব কাঠামোগুলো ভেঙে দিছে, এবং সেটা আমরা আমাদের 31 দফা দেওয়ার সময় তারেক রহমান সাহেব পরিষ্কার বলছেন যে আজকে এটা চলছে না, কাজে এটাকে সংস্কার করতেই হবে। কাজে বিএনপি সংস্কার চায় নাই, নির্বাচন চাইছে, এটা ঠিক না। বিএনপি সংস্কারও চাইছে, নির্বাচনও চাইছে, তবে এই সরকার সংস্কারের নামে যত সময় ক্ষেপণ করছে আমরা এটা চাই নাই। এবং এইটা এখানে ঠিক যে দুই একটি দল এর মধ্যে অবশ্যই তারা চাইছে যে না, কোনোভাবেই এত তাড়াতাড়ি নির্বাচন করা যাবে না, অর্থাৎ সংস্কার এখন হইলেই তাদের ধারণায় যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, অর্থাৎ বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তাদেরকে কিভাবে পলিটিক্যালি সেটাকে করা যায়, ভিক্টিমাইজ করা যায়, সেটার জন্য ইন্টেনশনালি তারা করছে। এবং সরকারও তাদের কথা অনুযায়ী সেই সময়টা নিছে, এবং নেয়ার পরে যেটা আজকে বিএনপির সংকট না, যেটা আজকে উনিও যেটা বললেন যে আজকে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয় তাহলে সামনে একটা অন্ধকার। আমরা তো এই কথাটা বারবার বলে আসছি যে আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র তো এখনও হচ্ছে, পরাজিত ফ্যাসিবাদ তো পাশেই বসে আছে, এবং সে বারবারই সেই হুমকি ধুমকি দিচ্ছে, এবং সে যে বিভিন্ন জায়গায় চাচ্ছে যে একটা সফল নির্বাচন যাতে না হয় সেটাকে কিভাবে আটকানো যায়, সেটার জন্য তো সে, কারণ তাদের কাছে অগাধ টাকা পয়সা আছে, কাজেই সেই টাকাওয়ালা যাদের কালো টাকার মালিক তাদেরকে তো এই সরকার ধরে নাই, বা তাদেরকেও যারা এই সরকারের কাছে যারা ছিল তাদেরকেও দেখছি জেলে যাইতে হয়নি, অনেকে সীমান্ত পার হয়ে চলে গেছে। তো এগুলো তো আমরা দেখছি, আমরা এর জন্যই বারবার বলছি যে আপনি সংস্কারটাও তাড়াতাড়ি করেন, আপনি নির্বাচনটাও তাড়াতাড়ি করেন। কিন্তু যে কাজগুলো এই যে যতদিন ধরে আলোচনা হচ্ছে, এই আলোচনার মধ্যে দিয়ে যতগুলো ঐক্যমত হয়েছে, সেই ঐক্যমতের ভিত্তিতেও তো এতদিন স্টেপ নেওয়া যায়, তাই না? যে কাজেই যতই আমরা বলবো, যতই সময় দিব, ততই দেখা যাবে যে ওই যে বললাম যে একটার পর একটা ইস্যু আসবে। দেখেন আজকে আমরা এই সরকার যেটা বলছি যে আমরা এই সরকার আছি, কিন্তু পরবর্তী পর্যায়ে সরকার বিভিন্ন স্টেপের কারণে আমরা সমালোচনা করছি। কারণ সমালোচনা করলেও দেখেন 5ই আগস্টের পর থেকে তারেক রহমান সাহেবের যে সেই সময় যে ভূমিকা, তার বক্তব্য, তার দায়িত্ব, যদি বিএনপি সেই দায়িত্বটা পালন না করতো বা তারেক রহমান সেই দায়িত্বটা, আমরা তো বিএনপি তো ক্ষমতায় নাই, কিন্তু বিএনপি যদি সেভাবে জাতির সামনে সেভাবে উপস্থাপন না করতো তারেক রহমান সাহেব, তাহলে দেশটা তো ওই সময় অ্যানার্কির দিকে চলে যেত। আমরা তো সেটা চাই নাই। আমরা চাইছি দেশটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এবং সবচেয়ে বড় কথা যে গণতন্ত্রটা আমরা হারিয়ে ফেলছি, এবং যত দ্রুত দেশটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা ফিরে আনতে পারি, এবং সেটা সবার জন্য মঙ্গল, সেটা সবার জন্য। যেমন আগেও যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও বলছি যে গণতন্ত্রটা শুধু আজকে বিএনপির জন্য না, আজকে একসময় আওয়ামী লীগ ফিল করবে। আপনারা এখানেও বলছি যে আওয়ামী লীগও ফিল করবে যে গণতন্ত্রটা তার জন্যও দরকার, যেটা এখন সে বলতেছে। কিন্তু নিজে যখন ছিল তখন তো গণতন্ত্রের গলা টিপে ধরছে, গণতন্ত্রটাকে সে হত্যা করছে। তো এই জন্যই বলবো যে এখনও মনে হইতে পারে যে সব কিছু যে বিএনপির জন্যই দরকার, না, বিএনপির জন্য না, দেশের জন্য দরকার। নির্বাচনটা দেশের জন্য দরকার। এই জায়গায় যদি আমি আপনাকে একটু থামি যদি প্রশ্নটা এইভাবে করি যে গণতন্ত্র তো কোথাও না কোথাও শুরু করতে হবে, ভালোটা কাউকে না কাউকে শুরু করতে হবে, এবং সবাই যদি অতীত চর্চা করে সবাইকে বাইরে রাখার চেষ্টা করি, সমস্যার সমাধান কিন্তু হবে না। যেমন ধরেন যে জামাতের ইস্যুটা, বা আওয়ামী লীগ ক্ষমতার একেবারে শেষ প্রান্তে শেষ জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে ব্যান করলো, সেটা অনেকে পছন্দ করেননি, কিন্তু আওয়ামী লীগ তার স্বার্থে হয়তো সেটা করেছে। আমরা পরিবর্তনের পর যেটা দেখলাম 5ই আগস্টের পরে, যে বিএনপি নেতৃবৃন্দ প্রফেসর মোহাম্মদ ইউনূস তারা বলছেন কোনো রাজনৈতিক দলকে ব্যান করবার কোনো
পরিকল্পনা, ইচ্ছে বা এই ধারণাকে তারা সমর্থন করে না। কিন্তু আওয়ামী লীগকে একটা পর্যায়ে এসে তার কার্যক্রমকে স্থগিত করা হলো, তার নিবন্ধনকে স্থগিত করা হলো। এবং তার ঠিক পরেই আমরা দেখলাম, পরের দিনে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হলো যে বিএনপি আসলে এটা চেয়েছে লিখিতভাবে 3 দিন আগে। আবার 2 দিন আগে বিএনপির একজন স্থায়ী কমিটির নেতার বক্তব্য যেটা দেখলাম, যে তিনি বলছেন যে জাতীয় পার্টি এবং 14 দলকে এক্সিকিউটিভ অর্ডারে বা কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডারে ব্যান করার তারা সমর্থন করেন না, এটা আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত। নিঃসন্দেহে শুনতে খুবই ভালো কথা যে আইনি প্রক্রিয়া হওয়া উচিত এবং এটাই হওয়া উচিত। কিন্তু একই সময়ে তিনি বলছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে এটা ঠিক আছে, কারণ আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ গুম গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডারটা ঠিক আছে। মানে আইন কি এক একজনের জন্য এক এক রকম হতে পারে কিনা? আইনের শাসনে বিশ্বাস করলে আপনি অভ্যুত্থান, এটা তো আইনের বাইরে, এটা এক ধরনের পরিস্থিতি। কিন্তু যখন আপনি একটা রাষ্ট্র চালাবেন তখন আপনি আইন মেনে চলতে চাইবেন, তখন এটা এক একজনের জন্য এক এক রকম হয় কি না। এবং এই পরিস্থিতি আসলে দেশের আগামী দিনের ভবিষ্যতের রাজনীতির জন্য বা স্থিতিশীলতার জন্য বাংলাদেশের এটা কল্যাণকর কোনো সিদ্ধান্ত কিনা, সেটা আমি দুজনের কাছ থেকে বুঝতে চাই। আপনার কাছ থেকে একটু প্রথমে যে আলোচনাটা আপনি করছিলেন, যেটা হলো যে আইনটা তো সবার জন্য সমান, সেটা হলো ঠিক। কিন্তু যে আমরা তো সেটাই চাই যে আজকে যারা অপরাধ করছে, আপনি অপরাধীদের বিচার করেন, অপরাধীদের ইভেন সংগঠনও করলে সেটাকে আইনের মাধ্যমে অপরাধীদের বিচার করে। আইনি প্রক্রিয়া আজকে স্বাভাবিক, আজকে শেখ হাসিনা তো আজকে মনে করেন সে তো আর কোনো রাজনৈতিক দল ছিল না, এটা তো একটা ফ্যাসিস্ট হয়ে গেছিল। আমরা তো বারবার বলছি যে তুমি ডেমোক্রেটিক, সে তো ছিল না। অর্থাৎ আমরা তো হিটলারকেও দেখছি, হিটলার তো ডেমোক্রেটিক ওয়েতে ক্ষমতায় আসছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে তো সে মুসলিম ছিল না। তো শেখ হাসিনাও তাই, কাজেই সেটা তো বিচার হইতে হবে। বিচার হইলেই তো তাদের হয়ে যায়। আমরা তো বিচারটাই চাই, কিন্তু আমি বলছি যে ওই যে দলকে স্বাভাবিকভাবে নিষিদ্ধ করবার, সেই দলকে নিয়েই তো সে দলের পতাকা, দলের ব্যানার ব্যবহার করে, আইনি প্রক্রিয়া না এক্সিকিউটিভ অর্ডারে না, আইনের মধ্যে দিয়ে তো সেটা আসে না, এটা তো আইনি প্রক্রিয়া হয় না, এক্সিকিউটিভ অর্ডারে সবকিছুই করা যায় আইনের। কথাটা আমরা পরিষ্কারভাবে বলি না কেন? আমি তো পরিষ্কারভাবে বলছি সবকিছু আইনের মাধ্যমে সম্ভব। শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করেছে, একই প্রক্রিয়া এই সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। এবং আপনারা আগে বলেছেন আপনারা কোনো দল ব্যানের পক্ষে না, পরে বলেছেন আপনারাই চেয়েছেন এই কার্যক্রম স্থগিত করা হোক, চিঠি দিয়ে আপনারা বলেছেন। এখন আবার আপনাদের নেতৃবৃন্দই বলছেন যে আপনারা জাতীয় পার্টি 14 দল যারা সরকারের অংশ ছিল আওয়ামী লীগের সঙ্গে, তাদের কার্যক্রম নিষিদ্ধ, এক্সিকিউটিভ অর্ডার আপনারা পছন্দ করেন না, আপনারা চান সেটা আইনি প্রক্রিয়া হলে আপনাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আবার আওয়ামী লীগের ক্ষেত্রে বলছেন ওরা গণহত্যা করেছে, এটা করেছে, তাহলে 14 দলের বাকিরা কি তার বাইরে? যারাই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, যারাই মানে স্বৈরাচারের সহচর ছিল, তো তাদের বিচারের আওতায় আনলেই তো হয়। বিচার আপনি যেটা আইনের কথা, আমি তো আইনের কথাটাই বলতেছি, কোনো আপত্তি আমরা কেউ করছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক কার্যক্রম কেউ করতে পারবে কি পারবে না, সেটা আপনি কোন প্রক্রিয়া সমাধান করবেন? আমি তো সেটা বলছি, সেটাও যদি আপনি আইনের মাধ্যমেই তো করতে পারেন। অর্থাৎ তাকে আইনের আওতায় নিয়ে আসেন না কেন? আপনি যারা অপরাধ করছে, সেটা একটা প্রতিষ্ঠান হইতে পারে, একটা ব্যক্তি হইতে পারে, সেটা যারা করছে তাহলে আপনি সেটাকে নিয়ে আসেন। এক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের ব্যাপারটা আপনাদের কোনো কনক্রিট অবস্থান নেই? না, কনক্রিট অবস্থান থাকবে না কেন? বা আপনারা কোনো দায়িত্ব নিতে চান না? না, দায়িত্ব তো বা কোনো পজিশন নিতে চান না? না, পজিশন না নেওয়া তো পরিষ্কার, পজিশন হবে না কেন? বারবার বলছি যে শেখ হাসিনা, সংবিধান তো শেখ হাসিনার আমলও ছিল, তার আগে সে কি সংবিধান মানছে? শেখ হাসিনা মানে নাই। এই জন্য তো বলতেছি না, আমি তো সেটাই বলতেছি না। এর জন্য সবার জন্য সংবিধান, সবার জন্য আইনটা তো সবার জন্য সমান হবে, যে এই সরকারও যাতে আইন সিদ্ধ সব কাজ করে, আমরা তো সেটাও চাই। কিন্তু করতেছে না তো, ল্যাপস তো অনেক জায়গায় আছে। তা আমরা তো এটাই বলতে, যেটাই আপনি করেন আইনের মাধ্যমে করেন, কোনো অসুবিধা তো নাই এখানে। অর্থাৎ সব কিছু আপনি আইনের আওতায় নিয়ে আসেন, আইনের আওতায় আইনে আপনি বিচার করেন, তাহলে তো সে জায়গায় সমস্যা নাই। আইনটা আনেন না, আইনের শাসনটা কায়েম। আজকে টোটাল সমস্যার সমাধানই হয়ে যায় যদি আমরা আইনের শাসনটা কায়েম করি। যে আইনের শাসনটা ছিল না বলেই তো ব্যক্তির শাসন চলে আসছিল, সেই জন্য সে ফ্যাসিস্ট হয়েছিল। তা আমরা কি আবার ওইটাই ফিরে যেতে চাই? আমরা তো ওটা ফিরে যেতে চাই না। আমরা চাই আইনের শাসনটা
কার্যকর হোক, এবং আইনের শাসনটা কার্যকর করার জন্য আজকে যে এই যে সংস্কারের কথা বলতেছি, এটা বলতেছি, সেগুলো কীভাবে এস্টাবলিশ করা যায় সেটা দেখেন। আমরা যেটা বলছি আজকে, এখন আপনার এই যে পিআর নিয়ে যে কথা আসতেছে, একদিক দিয়ে আপনার ডেমোক্রেসির কথা বলতেছেন, আবার আরেক দিক দিয়ে ব্যক্তি নির্ভর করতেছেন একদিক দিয়ে। কারণ আপনি যখন ওই পিআর সিস্টেমে যাবেন, তখন তো দল ঠিক করবে, দলের মধ্যে কয়েকজন মিলে ঠিক করবে বা নেতা ঠিক করে দিবে যে কে 300 হবে, তখন তার পাবলিকের ঠিক করার কোনো স্কোপ থাকলো না। তো সেটা তো আরও বড় স্বৈরাচারের জন্ম দিবেন আপনি। তো এর জন্যই আজকে কী হয়েছে, আবার যে নতুন করে শেখ হাসিনা কী পারছে, যার ইচ্ছা এমপি বানায় দিছে, যার ইচ্ছা মন্ত্রী বানায় দিছে। তা আপনি কি আবার ওই সিস্টেমে ফিরে যেতে চান? আবার একটা ব্যক্তি শাসনে ফিরে যেতে চান? তা রাষ্ট্রপতি শাসনে ফিরে যান। এই জন্যই তো বললাম যে আজকে সব কিছুর মূলই হলো আইনের শাসনটা প্রতিষ্ঠা করা। আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করার জন্য ওইটাকে কি গার্ড করা যায়, ওইটাকে কীভাবে কোথায় সংস্কার করা যায়, ওই পার্লামেন্টে যাতে আবার কালো টাকার মালিকরা যাতে না যেতে পারে। আপনি কি করতেছেন, রাজনৈতিক দল এগুলো কীভাবে আটকানো যায় এটার চেষ্টা করতেছেন। এগুলো রাজনীতি থেকে মুক্ত করে দেয়, এবং রাজনীতিবিদরা যাতে রাজনীতিটা করতে পারে সেটার জন্য কোনো সংস্কার হয়েছে, সেটার জন্য কোনো আলোচনা হয়েছে, সেগুলো তো আসে নাই। রাজনীতিটাই আপনাকে পরিষ্কার করতেছে না, পরিচ্ছন্ন করতেছে না, এটাকে আরও কীভাবে মানে ধূম্র জালের মধ্যে নিয়ে আসা যায় সেটার জন্য চেষ্টা করে। অত আজকে স্বাধীনতার পরে এত বছর যদি রাজনীতিটা হইতো, রাজনীতির চর্চাটা হইতো, গণতান্ত্রিক চর্চাটা হইতো, তাহলে তার শেখ হাসিনার জন্ম হইতো না। তা আজকে কি আবার আপনি তো একদিকে শেখ হাসিনা বলতেছেন স্বৈরাচার পাল্টাইতে চাই, আবার আরেক দিকে আপনার ওই সিস্টেম আইনা আবার আরেকটা স্বৈরাচারী প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এটা তো এই জন্য বলতে যেটাই আপনি করেন আইনের শাসনটা কায়েম করেন। মিস্টার মুজিবুর রহমান মঞ্জুর, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। যে প্রথম কথা হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি, যেমন বিএনপি বলছে যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, কিন্তু যখনই কোনো মিছিল হয় আওয়ামী লীগের, আপনি দেখেন ওই মিছিলের উপরে কারা অ্যাটাক করছে। বেসিক্যালি দেখবেন বিএনপি এবং জামাতের লোকেরাই প্রধান, কোথাও কোথাও হতে এনসিপি বা এটা হতে পারে, বা জনগণের নামে বিভিন্ন জন যাচ্ছে। তাহলে এবং এটা আবার ক্রেডিট হচ্ছে যে আমরাই প্রথম প্রতিরোধ করেছি। তাহলে আপনি একটা লোকের অধিকার চান আবার প্রতিরোধও করছেন, তাহলে এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই ধরনের ফ্যাসিস্ট দলগুলোর যারা আমাদের রাজনৈতিক অধিকার হরণ করেছে, সাময়িকভাবে তাদের অধিকার সাসপেন্ডেড থাকতে পারে, আমরা এটার পক্ষে। এবং এই সাসপেনশন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, এবং আমরা জাতীয় পার্টির সাসপেনশনের পক্ষে। কারণ দেখেন, আপনি জাতীয় পার্টিকে ঐকমত্য কমিশনে ডাকছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো এক্সিকিউটিভ অর্ডারে হচ্ছে। হ্যাঁ, এই বিতর্কটা আমি তুলছি। এখন এই সাসপেনশনটা কি এক্সিকিউটিভ অর্ডারে হবে না লিগ্যাল প্রসিডিওরের মধ্যে হবে? আচ্ছা, লিগ্যাল প্রসিডিওর তো একটা সময় আছে, একটা সিস্টেম আছে, তার বিরুদ্ধে মামলা করতে হবে, সাক্ষ্য প্রমাণ লাগবে, দেন তাকে করবেন। তো এই ইন্টারিম সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা কী হবে? আমি জাস্ট প্র্যাকটিক্যাল উদাহরণ বলছি আপনাকে। আজকে ধরেন আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশনের ডিসকাশন করছি আমরা রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে, সেখানে জাতীয় পার্টিকে কিন্তু প্রথম দিকে ইনক্লুড করা হয়েছিল। সকল দল আপত্তি করেছে, না জাতীয় পার্টি এখানে ইনক্লুড থাকতে পারবে না, জাতীয় পার্টি ইনক্লুড থাকলে আমরা এই আলোচনায় থাকবো না। ইভেন ইলেকশন কমিশনও কিন্তু কোনো কনসালটেশনে জাতীয় পার্টিকে ডাকছে না। জাতীয় পার্টি, তারপরে যারা ওয়ার্কার্স পার্টি 14 দল, তাদেরকে ডাকছে না। কেন ডাকছে না? আইন যদি তোলেন, যেটা সালাম ভাই বলছেন, সালাম ভাই খুব আইনের কথা বলছেন, সত্য, কিন্তু কালকে ডাকলে সালাম ভাই প্রথম অপোজ করবেন যে আমরা এই সমস্ত ফেসিবাদীদের সাথে বসবো না। তাহলে এখানে এইটাকে মেনশন করতে হবে যে আপনি একদিকে আইনের কথা বলছেন, আরেকদিকে পাবলিক অ্যাসপিরেশন। যেমন তারা এখন আওয়ামী লীগের কোনো বৈধ নেতাকে তো আপনি পাবেন, আপনি যে ডাকবেন তাকে মিটিংয়ে, কাকে ডাকবেন? তারা তো সেটা তো তার সমস্যা, ঠিক আছে, কিন্তু আপনি তো আপনার জায়গাটা ওপেন রাখবেন। আমি সেই প্রশ্নটা তুলছি। একটা ধরেন আপনি বললেন আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই, আমি বলছি বাংলাদেশ কোনো বাধা থাকলো না, আওয়ামী লীগ প্রার্থী দিতে পারলো না, আসলো না, বর্জন করলো, বা আসলে সেটা তার ব্যাপার। কিন্তু আওয়ামী লীগের যখন বাধা দিবেন তখন কিন্তু এইভাবেই এটা আমার প্রশ্নটা সেখানে, আপনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে বৈধ দল হিসেবে স্বীকার করবেন, রেজিস্টার্ড দল হিসেবে স্বীকার করবেন, তাহলে তাকে ঐকমত্য কমিশনে ডাকতে হবে, তাহলে তাকে ইলেকশন কমিশন কনসালটেশনে ডাকতে হবে অ্যাজ এ পার্টি হিসেবে। আপনি যেহেতু ডাকছেন না, ডাকতে পারছেন না, ডাকলে একটা রিপারকেশন হচ্ছে। সো কেন আপনি তাকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলছেন না? সেই এক্সিকিউটিভ অর্ডারও তো একটা আইনগত প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বলেছি যে এদের বিরুদ্ধে মামলা করেন, এদের বিরুদ্ধে স্পেসিফিক
অভিযোগ দেন দল হিসেবে। কিন্তু এখন সরকার যেটা করেছে, মুজিবুর রহমান মঞ্জু, আমি বলি ইতিহাসে মানে আপনি তো রাজনীতি করেন, মিস্টার আব্দুল সালাম তো দীর্ঘকাল ধরে রাজনীতি করেন, রাজনীতিতে কখন কি পরিবর্তন হয় কেউ জানে না। আজকে জনগণের কাছে যে দলটি সবচেয়ে প্রিয়, কালকে সেই দলটি, রাজনৈতিক দলটি জনগণের কাছে সবচেয়ে ধিকৃত রাজনৈতিক দল হতে পারে। আমরা যদি সাউথ আফ্রিকার উদাহরণ বা অন্যান্য অনেক দেশের উদাহরণ টানি, তাহলে তারা যেভাবে বিষয়গুলোকে ডিল করেছে সেভাবে না করে যদি আপনি একই প্রক্রিয়া করেন, আগামী দিনে কোনো দিন যদি কোনো কারণে আওয়ামী লীগ ব্যাক করতে পারে, আওয়ামী লীগ এসে তখন আবার জামাত বিএনপি আপনাকে আমি আপনার কথার সাথে পূর্ণ একমত। আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। আমি আপনাকে বলি, আপনাকে কোনো না কোনো একটা ভ্যালিড অ্যাকসেপ্টেবল সিস্টেমে যেতে হবে। এখন আমি সমস্যা কি দেখছি? আমি দেখছি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা ওয়ার্কার্স পার্টি এর একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি, আর আমি দেখছি তাদের বিরুদ্ধে জনরোষ আছে এবং জনরোষের মধ্য দিয়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা পালিয়ে গেছে, তারা কোনো অফিস নাই, তাদের অফিস ইভেন এই যে জাতীয় পার্টির অফিসে পর্যন্ত এখন খুলতে দিচ্ছে না বা জনগণের নানা ধরনের রোষের শিকার হচ্ছে। তাহলে আপনাকে এখন এটা সমাধান কি করতে হবে? আপনাকে হয় তাদের সিকিউরিটি অ্যাসিওর করতে হবে যে নো, অথবা তাদেরকে কোনো না কোনো একটা আইনি জায়গায় আপনাকে বলতে হবে যে না, তাদের কার্যক্রম যেটা সরকার করেছে আওয়ামী লীগের ব্যাপারে, যে একটা 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 ইন্টারিম পিরিয়ড পর্যন্ত তাদের প্রসিডিউর, যেমন আমরা যেমন করি না, যেমন ধরো আমরা যে আমাদের ইতিহাস থেকে একটু দেখি 1990-তে কি হয়েছে, এরশাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে 91-এ ইলেকশন হলো, ইলেকশনে জাতীয় পার্টি পার্টিসিপেট করলো, কিন্তু প্র্যাকটিক্যালি তারা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা, তাদের অধিকাংশ নেতা জেলে ছিলেন, তাদেরকে অন্য রাজনৈতিক দলগুলোর মতো টেলিভিশনে বক্তৃতা দিতে দেওয়া হলো না, সবই করা হলো, তারা সেখান থেকে ইলেকশন করে 35 সিট। আমি যেটা বলছি, যেটা এই যে জিনিসটা জামাতের সাথে আওয়ামী লীগ করেছে, জামাতকে সে কিন্তু লাস্টে এসে নিষিদ্ধ করেছে একটা অন্যায় মধ্য দিয়ে, কিন্তু সারা বছর সে জামাতকে নিষিদ্ধ করে রেখেছে, মিছিল করতে দেয় নাই, মিটিং করতে দেয় নাই, ইভেন বিএনপিকেও করতে দেয় নাই। লাস্টের দিকে বিএনপিকেও সে একটা নিষিদ্ধ দলের মতো আচরণ করেছে। ঠিক সেমটা না করার পক্ষে আমরা বলছি, আপনি তাকে এক্সিকিউটিভ অর্ডারের বিপক্ষে ছিলাম আমরা, সরকার যদিও বলছে তারা এক্সিকিউটিভ অর্ডার করে নাই, তারা আইনটাকে সংশোধন করেছে, যে আমাদের যেই মানে আইসিটি অ্যাক্ট আছে সেখানে বলেছে যেই দলের বিরুদ্ধে একটা বিচার চলবে, বিচার চলাকালীন সময় সেই দলটার কার্যক্রম নিষিদ্ধ থাকে। দলের বিরুদ্ধে কোনো বিচার না চলছে না, না দলের বিরুদ্ধে তারা বলেছে, যেহেতু দলের প্রধান, যেহেতু তাদের দলের প্রধানের বিরুদ্ধে চলছে, ইন্ডিভিজুয়াল দলের প্রধানের বিরুদ্ধে বিচার আর দলের বিরুদ্ধে বিচার তো এক নয়। আমি আপনাকে বলছি সেই প্রশ্ন তোলা যায়, কিন্তু আমি যেটা বলছি, আমি কিন্তু বারবার বলছি যে এখানে কিন্তু যেটা আওয়ামী লীগ করেছে, নিষিদ্ধ না করে নিষিদ্ধের মতো ব্যবহার করেছে, এই সরকার সেটা যাতে না করে, সে নিষিদ্ধ করেই নিষিদ্ধের মতো ব্যবহার করুক। আওয়ামী লীগ বৈধ, জাতীয় পার্টি বৈধ, কিন্তু জাতীয় পার্টির অফিসে আপনি আগুন লাগাই দেবেন, পোড়াই দেবেন, এরপর অ্যাকশন নেবেন না, তাহলে তো আরও খারাপ সেটা। সেই জন্য বলছি, কোনো না কোনো ফরম্যাটে এসে আপনি যেই, আপনার তো একটা যুক্তি তো আছে নিশ্চয়ই, আপনি কেন তাকে ঐক্যমত্য কমিশন ডাকছেন না? আপনি যে কোনো একটা যুক্তি তো আছে, যে কোনো কারণে তাকে আপনি ইলেকশন কমিশন কনসালটেশনে ডাকছেন না, সেই যুক্তিতে আপনি তার কার্যক্রমটা স্থগিত রাখেন। স্থগিত রাখলে দুইটা কাজ হবে, সেটা হচ্ছে এই যে ধরেন এখন আওয়ামী লীগের লোকেরা মিছিল করছে, মানুষ গিয়ে অ্যাটাক করছে, তো মানুষ যুক্তিটা পাচ্ছে কোথায়? সে একটা অবৈধ দল, ঠিক আছে, মানুষ তাকে করতে পারছে। এখন আপনি যখন তাকে বৈধ দলও দিবেন, আবার মানুষ অ্যাটাক করলে তাকে সেফও করবেন না, তাহলে তো আর সরকার আর থাকে না। সেই জায়গা থেকে আমরা বলছি এই অহেতুক বিতর্কতে আমরা না গিয়ে আমরা বলছি একটা আইনি কার্যক্রম কাঠামোর মধ্যে আপনি আনেন। জাতীয় পার্টি বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, যারাই বলেন, যাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ করার সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে কোনো না কোনো আইনি কাঠামোতে এনে তাদের কার্যক্রমটা নিষিদ্ধ রাখেন। আমরা একজন মানুষকে বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে তাকে গ্রেফতার করি না, তার 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 বেসিক রাইটস, তার ফান্ডামেন্টাল রাইটস তো কিছু সময়ের জন্য হলেও সাসপেন্ডেড থাকে। এমনও বহু ঘটনা, হয়তো অজস্র ঘটনা আছে, সে দোষী না, কিন্তু তাকে 2 মাস জেল খেটেছে, 3 মাসে ডিটেইন থাকতে হয়েছে। সো আমরা বলছি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য দল যতগুলো আছে, এদেরকে আপনি ওই আইনের একটা প্রসেসের মধ্যে ফেলেন, যে যেহেতু এদের ব্যাপারে জনরোষ আছে, এদেরকে একটা, এদের নেতাদের বিচার হচ্ছে, দলের বিরুদ্ধে একটা বিচারের ব্যাপার আছে, সুতরাং এই আইনি বাধ্যবাধকতা থেকে আমাদের দেশে পুলিশ ওই যে কিছুদিনের জন্য বিভিন্ন জায়গায় সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে না, করে তো, আমাদের এখানে শান্তি শৃঙ্খলা আশঙ্কার ভয় করে তো, এইটাকে আপনি অনেক সময় আসলে সরকারের স্বার্থে করে, অধিকাংশ সময় আমি আপনাকে বলছি এক্সিকিউটিভ অর্ডার যেটাকে আপনি বলছেন, এটাও তো একটা আইনের মাধ্যমে তো করে।
একটা যে অর্ডার দেন, এটা তো কোনো আইনের কাঠামোর মধ্যে দিয়ে তো আপনি পান। ইয়েস অর নো, সুতরাং সেভাবে দেখলে সরকারের সকল কার্যক্রমই সকল সময় বৈধ। হ্যাঁ, আমি সেটা বলছি, সেভাবে দেখলে কোনো সরকার কোনো অবৈধ কাজ করে না। ইন্টারিম টাইমটার ব্যাপারে বলছি যে আপনাকে ট্রান্সপারেন্ট থাকার জন্য, আওয়ামী লীগের মতো যাতে না করেন। বিএনপি বৈধ দল, জামাত বৈধ দল, শিবির বৈধ দল, কিন্তু আপনি শিবির পাইছেন ধরছেন, অ্যারেস্ট করছেন, জামাত পাইছেন ধরছেন, অ্যারেস্ট করছেন। বিএনপির মিটিং হচ্ছে, যাই বলছেন সরকার পতনে, শিবিরের পায়ে গুলি করেছেন ক্রমাগত করেছেন। আপনি বিএনপির মিটিং থেকে বলছেন, বা জামাতের কোনো একটা ঘরের মিটিং থেকে ধরে বলছেন এরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে। এই আনহোলি অ্যান্ড ব্যাড প্র্যাকটিসটা না করে আপনি তাকে ভাই নিষিদ্ধ করেন, কোনো না কোনোভাবে আইনি প্রক্রিয়া তাকে বলেন যে তোমার কার্যক্রম সাসপেন্ডেড, তাহলে দেখা যাবে যে তারও হচ্ছে না। এখন দেখেন কি হচ্ছে, শেখ হাসিনা ওখান থেকে অনবরত বলবে তোমরা মিছিল করো, ঠিক আছে? এখন কিন্তু লোকেরা মিছিল করবে না। কেন করবে না? সে বলবে যে আমার তো নিষিদ্ধ আছে, আমি এখন মিটিং করতে গেলে আমাকে আইন ভাঙতে হবে এবং আমি একটা আইনি বাধ্যবাধকতা পড়বো। আচ্ছা, এই আইনি বাধ্যবাধকতার আগে অন দ্য আদার হ্যান্ড যার পলিটিক্স থাকে, যার সংগঠন থাকে এবং যার কিছুটা রুট থাকে, সে কিন্তু আপনি নিষিদ্ধ করলে আরো ভয়ঙ্কর হয়। কিন্তু আমি মুদ্রা কথা আমি আপনাকে বললি জিল্লু ভাই, এবং মিস্টার আব্দুল সালামের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করার অভিজ্ঞতা আছে। নিষিদ্ধ করে রাজনীতিকে কখনো থামানো যায় না, কোনো কিছু করা যায় না। আওয়ামী লীগ বাংলাদেশে যে অপকর্মটা করে গেছে, নৈতিকভাবে আমি মনে করি যে আওয়ামী লীগকে শুধু আইনগতভাবে না, আওয়ামী লীগকে আমাদেরকে সাংস্কৃতিকভাবে নিষিদ্ধ করতে হবে। কারণ কালচারালি এই ধরনের দল, নিষিদ্ধ করা বলবেন না, ফাইট করতে হবে। মানে আমি নিষিদ্ধ শব্দটার আরো ইলেবোরেট পজিশনে বলছি যে মানুষের হৃদয় থেকে যাতে আওয়ামী লীগ চাপিয়ে দিবেন না, কালচারালি, ইডিওলজিক্যালি, পলিটিক্যালি ফাইট করে তাকে আসলে এলিমিনেট করবেন। কোনটা কালচারালি এলিমিনেট করার কথাই বলছি, যে কালচারালি আওয়ামী লীগকে আমাদেরকে এই জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে যে এই ধরনের ফেসিস যাতে আমরা কেউ না হই, কাউকে আমরা যাতে হইতে না দিই, এইটাকে কালচারালি আমাদের এস্টাবলিশ করতে হবে। ওইটা বেশি এফেক্টিভ দেন লিগ্যাল অর। মিস্টার আব্দুল সালাম, যে ন্যারেটিভের কথা মিস্টার মুজিবুর রহমান মঞ্জু বলবার চেষ্টা করেছেন, আপনিও ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেছেন, কিন্তু আমরা অভ্যুত্থানের পরে আরেকটা কথাও শুনেছি, আরেক ধরনের বয়ানও শুনেছি। এক ফ্যাসিবাদ গেছে, আরেক ফ্যাসিবাদকে আমরা জায়গা দিব না। আরেক ফ্যাসিবাদ ইঙ্গিতটা স্পষ্ট ছিল, বিএনপিকে মিন করা হয়েছে। যদিও কেউ কেউ মনে করেন যে ফ্যাসিজমের কিছু ক্যারেক্টারিস্টিক জামাতের মধ্যেও আছে, কিন্তু আলোচনাটা প্রধানত বিএনপি কেন্দ্রিক ছিল। আমার প্রশ্ন এখন আপনার কাছে, যে পরিস্থিতি কি বিএনপির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বা বল কি বিএনপির কোর্টের বাইরে চলে গেছে, সব কিছুকে হাতছাড়া হতে চলেছে, পরিস্থিতি কি বলে? শোন, আমি বারবারই বলছি যে এখানে বিএনপির চেয়ে দেশের স্বার্থটার সবচেয়ে বড় আগে চিন্তা করা উচিত। আমি এখন পর্যন্ত কিন্তু গণতন্ত্রটা আসে নাই কিন্তু এখনো। অর্থাৎ আমি কি গণতন্ত্রটা ফিরে পেতে চাই, নাকি যেভাবে চলতেছে এইভাবেই চাই? বিএনপি জিতলেই গণতন্ত্র আসবে? না, এটা তো পরিষ্কার যে জিয়াউর রহমান সাহেব তো রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তারপর তার হাত ধরেই গণতন্ত্র আসছে। কিন্তু ওনার পরে তো নদীর পানি অনেক গড়িয়েছে। না, নদীর পানি অনেক, ওনার রাজনীতি করেছে, ওনার কৌশলে এগিয়েছে, সেটাও তো একটা বড় প্রশ্ন। সেটা তো ঠিক বললাম, কিন্তু এই দলটা তো উনি প্রতিষ্ঠা করছেন এবং তার পরবর্তীতে তার হাত ধরে তার সন্তানকে জন্মদাতাকে সম্মান করে। সন্ত্রাসে যদি জিল্লু ভাই বলতে যাচ্ছে জিয়াউর রহমানের আদর্শে বিএনপি ঠিক আছে কিনা, ওটাই বলতে চাচ্ছি। না, এটা ছাড়া তো বিকল্প নাই। বিএনপি যদি এটাতে সরে যায় তাহলে তো বিএনপি অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এইখান থেকে সরার কোনো বিএনপির সুযোগ নাই। যদি কেউ চিন্তাও করে ওইদিকে যায় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, এটা পরিষ্কার কথা। কারণ বিএনপির জন্মই হয়েছে এই আধিপত্যবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, এবং স্বাধীনতা যখন বিএনপি তো বিলীন হতেও পারে, বি পার্টিও বিলীন হতে পারে। ইতিহাসে বড় বড় রাজনৈতিক দল, ন্যাশনাল আওয়ামী পার্টি, মুসলিম লীগ, এখন আপনারা বলছেন আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে। ইতিহাসে এটা কোনো কিছু শেষ হয়ে যায় না, সেটা হয়তো শক্তি সামর্থ্য কমে যায়, সেটা না রূপান্তর ঘটে, তাই না? যখন রূপান্তর ঘটতেছে না, রূপান্তর ঘটে, তো সেটা তো কোনো কিছু শেষ হয় না, তো রূপান্তর তো হইতেই পারে। সেটা হলো যদি বিএনপি যদি যেটা বললেন যে বিএনপি যদি শহীদ জিয়ার আদর্শ থেকে সরে যায় তাহলে তো স্বাভাবিকভাবে সেটা প্রশ্নের মধ্যে আসবেই। কিন্তু বিএনপিকে এখন সেখানে ধরে রাখাটাই বিএনপি চেষ্টা করতেছে, এবং খালেদা জিয়াও সেই পথে ছিল, এবং তার সন্তান আজকে তারেক রহমানও সেই পথেই আছে, এবং সেই পথে সে চেষ্টা করতেছে। এবং চেষ্টা এটা তো নিরন্তর চেষ্টাটা, তাই না? আমার সব কিছুর মধ্যেই সব যে 100% এখানে সব জায়গায় ভালো, এবি পার্টিতে সবই ভালো, জামাতে সবই ভালো, বিএনপিতে সবই খারাপ, এটা তো না। তাই সব যে আরেকটা হলো যে ভালো মন্দ ডিসাইডটা করবে তো পিপল। এখন আমি যখন একটা রায় দিয়ে দেই যে আজকে আওয়ামী লীগের সাথে বিএনপির মিলানোর চেষ্টা করি, যারা মিলানোর চেষ্টা করলো
তাদের স্বার্থে তারা সেটা মিলাইতে চায়, তাদের স্বার্থে তারা মিলাইতে চায়। এরা তো 2 দিন আগে তো বিএনপির কাঁধেই ভর করেছিল, বিএনপির কাঁধে ভর করে তাহলে কি তারা বিএনপিকে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? তো এখন এই জন্য এইগুলো যদি বিতর্ক করতে চাই আমি, তাহলে অনেক কিছু করা যায়। এখন সবচেয়ে বড় কথা যেটা বলবো যে দেশের স্বার্থটা চিন্তা করা উচিত। এখন দেশের স্বার্থটা চিন্তা করে এখন বিএনপি জিতবে না কে জিতবে, আর এখন একে ডাকসু বা জাকসু সব পায়ে গেছে তারাই সব জিতে যাবে, তো অসুবিধাটা কি? নির্বাচনটা হোক না কেন? তাহলে নির্বাচনটা আবার আমি কেন পিছাইতে চাই বা বলতেছি এই প্রক্রিয়া ছাড়া নির্বাচন হবে না, হতে দেব না? তো এইটা বলা মানে কি? একদিক দিয়ে আমি ডায়লগ করতেছি, আন্দোলন করতেছি, এখন জানি না এবি পার্টিও সেটার সাথে আছে কিনা। আবার আরেক দিন আবার মাঠে কর্মসূচি দিয়ে আবার সেটাকে প্রেশারাইজ করতে চাচ্ছি। যদি প্রেশারাইজ করে কোন দিকে নিয়ে যেতে চাই দেশটাকে? এখন কি আমরা গণতন্ত্রটা ফিরে পেতে চাই, নাকি আবার সেই প্রসেসেই চলুক এক ব্যক্তি বা সিলেক্টেড কিছু ব্যক্তির শাসন চলুক, যেটা শেখ হাসিনা চালানোর জন্য চেষ্টা করছে? এখনও কিছু দলের বা কিছু ব্যক্তির মতের উপর ভিত্তি করে এটা আমরা কন্টিনিউ। আপনি যেটা বললেন না যে সবাই নির্বাচন চাইছে, না সবাই নির্বাচন চায় নাই। কেউ কেউ তো আমরা এটাও দেখছি যে এই সরকার 5 বছর থাকুক, জনগণ চায় বলছেও, আবার অনেক দলও বলছে যে না এত এরা আরও কন্টিনিউ করুক, থাকতে হবে। তো কাজে এক একজনের তো এক এক রকম চিন্তা। বিএনপির চিন্তা 5ই আগস্টের আগেও যা ছিল, বিএনপির চিন্তা এখনও তাই। যেটা আমরা চাই যে জনগণের ভোটের অধিকার ওই স্বৈরাচার আধিপত্যবাদের পক্ষে কেড়ে নিচ্ছিল, আমরা চাই যে সেটা যত তাড়াতাড়ি ফিরে আসবে, জনগণ ডিসাইড করতে পারবে যে কারা দেশটা পরিচালনা করবে। তারপরে যদি তাদের ভুল হয় আবার জনগণ ডিসাইড। এটা তো প্রক্রিয়া না যে এক সরকার আসবে তো 20 বছর 25 বছর থাকার সুযোগ নাই। এই জন্য তো সেটাকে কনফার্ম করাতে সেইগুলো তো কেউ দ্বিমত করে নাই যে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হইলে একটা স্বৈরাচার জন্ম হতে পারবে না, একটা 5 বছর বা 10 বছরের বেশি কেউ এক ব্যক্তি থাকতে পারবে না, সেটা হইলে সেই সুযোগটা থাকবে না। তাই আপনাদের অসুবিধাটা কোথায়? কিন্তু আমরা এইটা করতে হবে, এইটা না হলে হবে না, এটা না হলে হবে না, এত কিছু তো এগুলো যদি থাকে তারা ইলেকশন ম্যানিফেস্টোতে তারা জনগণের কাছে যাক, যে জনগণের কাছে যাক। এখন তো বলবো যে এই যে কমিশন যাক যতটুকু করছে এতটুকু নিয়ে তারা এখন নির্বাচনের পথে যাক, যে এবং প্রত্যেকটা দল এবি পার্টির যদি কোথাও একমত না হইতে পারে, বিএনপি যদি কোথাও একমত না হইতে পারে, আমরা নির্বাচন ম্যানিফেস্টোতে বলবো জনগণকে যে আমি এটা চাই, আমাকে যদি ভোট দাও তুমি, তাহলে আমি এই সিস্টেমটা করব। তো যদি জনগণ তাদের পক্ষে রায় দেয় তারা সেটা করবে, আর যদি বিএনপির পক্ষে রায় দেয় তাহলে বিএনপি করবে। তো এখানে জনগণের কাছে যেতে আমরা ভয় পাই কেন? যে আমরা কিছু লোক ঠিক করে দেব, কিছু লোক ঠিক করার দায়িত্বটা কে দিছে? জনগণ দিছে। দীর্ঘ 17 বছর 15 বছর ইলেকশন হয় নাই। তাই কাজে এখন যদি আপনি যদি আবার সে আগের চিন্তা করতে চান তাহলে তো সবাই আমি আবার ওই পুরনো প্রশ্নে ফেরত যাই। তাহলে এই সিদ্ধান্ত কে দিল যে কে নির্বাচন করবে কে করবে না? জনগণ কি সেই সিদ্ধান্ত দিয়েছে? বা এই যে এখন আপনারা বলছেন জনগণের এই আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষা, কিভাবে আমরা বুঝবো এই আকাঙ্ক্ষা? জনগণ তো আন্দোলন শুরু করেছে, মানে ছাত্ররা আন্দোলন শুরু করেছে চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। একটা সময় এসে সবাই মাঠে নেমেছে যে এই স্বৈর শাসককে যেতে হবে। দ্যাটস ইট। মানুষ আর কোথাও কোনো আওয়াজ তো ছিল না প্র্যাকটিক্যালি। তার মানে কি বিচ্ছিন্নভাবে এবি পার্টি বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছে, কিন্তু আপনার এই সংস্কার, ওনার ওই আকাঙ্ক্ষা, এগুলো সারা দেশের জনগণ কি এগুলো কোথাও প্রকাশ করেছে যে আমি এটা সমর্থন করি বা আমি এটার পক্ষে আছি? তাহলে আমি তো আপনার কথার সাথে একমত, দ্বিমত করি না। আমি তো ওই কথাটাই বলতেছি যে সেজন্যই তো বলছি জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না জাতীয় পার্টির রাজনীতি করবে কি করবে না। আমি এর জন্য তো সিদ্ধান্ত করতে দেন না যে 14 দল ইলেকশন করতে পারবে। আমি তো এর জন্যই বলতেছি যে আপনি একা একা করবেন কেন? আমি তো শেখ হাসিনার মতো। তাহলে ওই কথাটা তো আমি বলতেছি যে আপনি এর জন্য যেটা আমরা বলছি যে আপনি নির্বাচনটা কেন দেরি করলেন, কেন আপনি নির্বাচনটা দিলেন না? জনগণ একবার সেখানে প্রত্যাখ্যান করেছে, আরেকবার অফিশিয়ালি প্রত্যাখ্যান করতো। সেটার জন্যই তো আমরা বলছি, এর জন্যই যখন আমরা ওইটা বলছি তখন বলছে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়। আমরা তো জনগণের সেই রাইটাই চাইছি। আমরা বলছি আপনি দেরি করলেন কেন? এর আগে তো 90 দিনের মধ্যে নির্বাচন হয়েছে। শাহাবুদ্দিন সাহেব করছে না? প্রথমে 3 মাস বলে পরে যৌক্তিক সময় বলেছেন, তারপরে ডিসেম্বর না এটা তো বারবার সেটাই না এটা তো বারবার এর জন্য তো বিএনপিকে সবাই দোষারোপ করছে, তাই না? আজকে মঞ্জুর সাহেবও তো বলার জন্য চেষ্টা করলো যে বিএনপিকে নির্বাচনের উপর জোর দিচ্ছে, সংস্কারের জোর না দিয়ে। আমরা তো বলছি যে কি হবে না হবে পিপুলসকে ডিসাইড করতে দেন। তবে দুইটা জিনিস যেটা আমরা চাইছি সেটা হলো যে যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনটা হোক, এটা আমরা কনফার্ম করতে চাইছি, নাহলে স্বৈরাচার আসবেই। এটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা বলতেছি, কিন্তু কেয়ারটেকারের বিলটা তো পাস হয়েছে।
বিলটা হ্যাঁ বিলটা আগে ছিল তাই না? হাইকোর্টে সেটা আছে, এখন হাইকোর্টে তো আসছে। সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেটাই ইয়ে হচ্ছে, অর্থাৎ আমরা তো ওইটাই চাইছি যে ওইটা করে আপনি নির্বাচনে যান। এখন সেটা যদি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় যে কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানে আবার ফেরত আসলো আগের মতো, কি হবে? সেটাই তখন কি আমরা হবে? তো সেটাই চাই। তার মানে এই সরকার অধীনে আপনার নির্বাচন চান না, ওই সরকারের অধীনে না না, তত্ত্বাবধায়ক আমরা সরকারের অধীনে? কেয়ারটেক অর্থাৎ এই সরকার আমরা তো আনছিলাম ওই কারণে, যদি শাহাবুদ্দিন সাহেব আসছিল না, শাহাবুদ্দিন সাহেবও তো আসছিল সরকার, ইন্টারিম সরকার আসছে না, নির্বাচন করে গেছে না, কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা তো হয় নাই। এই সরকারও যদি আইসা এই এত কিছু তার জাল বিস্তার না করতো, এইটা করতে হবে ওইটা করতে হবে, রাজনীতিবিদদের ছোট করতে হবে, রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন আমি করতে আসছি আপনার হবে, কাছে। অর্থাৎ রাজনীতিবিদরা সব ফেল করছে, তাই না, 50 বছরে কিছুই হয় নাই, তারা সব করে ফেলবে, এগুলো বলে এখন কোথায় আসছে তারা? এখন কোথায় তারা আসছে যে 2 বছর হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তারা কতটুকু কী করতে? এর জন্যে আমরা বারবার আপনার ওই কথাই ফিরে আসছি যে আমরা তো ওইটাই চাইছি, আমরা ওইটাই চাইছি যে জনগণের ভোটিং রাইটটা আপনি দেন, জনগণ ঠিক করুক কি করবে কি করবে না, আপনি কেন ঠিক করতে যান? যে আমরা আপনি কেন চাপায় দিতে চান? আমি আসছি আপনার কাছে, আমরা শেষের দিকে জাস্ট মিস্টার মুজিবুর রহমান মঞ্জু 2 মিনিট ক্লোজিং রিমার্কসের জন্য। না, যে কথাটা তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে এই সরকারের পতনটা যদি একটা নির্বাচনের মধ্যে দিয়ে হতো, যেটা আমাদের আছে, এক সরকারের পরিবর্তন হয় নির্বাচনের মধ্যে দিয়ে, তাহলে আমরা একটা নির্বাচনের মধ্যে দিয়ে সমাধান করতে পারতাম। যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে হয় নাই, আপনি যেটা প্রশ্ন তুলেছেন এই প্রশ্ন তোলাই যায় যে জনগণ আমি বাংলাদেশের ইতিহাস থেকে উদাহরণ হ্যাঁ, দিয়েছি, 90 এর উদাহরণ জনগণ দিয়েছি। যদি আপনি বলেন যে রাস্তায় যারা নেমে এসেছিল তারা তো কেউ বলে না যে নির্বাচন চাই, কেউ বলে না যে সংস্কার চাই, কেউ বলে না যে কোটা, কিন্তু এই সরকারের সময় তো 300টার মতো আন্দোলন হয়েছে নানা দাবি নিয়ে, তারাও তো জনগণ, তাদেরও তো বক্তব্য ছিল। তা সে কি নির্বাচন চেয়েছে? না, তার বৈষম্যের অবসান চেয়েছে। তাহলে আমরা যদি দেখি যে আমরা এখন সবাই যদি জনগণের কথা বলি, আমি যদি বলি যে জনগণ নির্বাচন চায়, আমি যদি বলি জনগণ সংস্কার চায়, আমি যদি প্রফেসর বলি ইউনূস বলেন জনগণ আমাকে চায়, জনগণ আমাকে 5 বছরের জন্য চায়, তাহলে জনগণ কি চায়? আমাকে তো জনগণের কাছে যেতে হবে। সেই চাওয়াটা কি একটা সাধারণ নির্বাচন, সেটা কি একটা স্থানীয় সরকার নির্বাচন, না সেটা একটা গণভোট? সবগুলোই তো নির্বাচন। এখন সমস্যা হচ্ছে যখন গণভোটের কথা বলছেন তখন আবার একটা পক্ষ রাজি হচ্ছে না, যারা বলছেন যে জনগণের কাছে যাই। তো জনগণের কাছে আপনি গণভোট নিয়ে যান, জনগণ কি চায়? সংস্কার আগে চায় না নির্বাচন চায়? আমরা তো এটা তো রাজি আছি যেটা চান। এখন যখন আপনি চান যে একটা জাতীয় নির্বাচন, তখন আবার কেউ কেউ বলছে যে না, আমরা এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন চাই না, কারণ এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে নির্বাচন আসলে আবার একটা ফ্যাসিবাদ আসবে। সেই ফ্রেমওয়ার্কে যেই ক্ষমতায় আসুক, আপনি তো দেখেছেন ছাত্ররা দায়িত্ব নিয়েছে না, ছাত্রদের ইমেজ কি বেড়েছে না কমেছে? কমেছে। এই ফ্রেমওয়ার্কের মধ্যে গেলে হবে। সবাই বলে বিএনপি চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে। আরে ভাই, বিএনপির জায়গায় আমি থাকলে আমার বিরুদ্ধে একই অভিযোগ আসতো, কারণ এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি চাঁদাবাজ হতে বাধ্য। আপনি যদি, যেহেতু ঘাটে ঘাটে চাঁদাবাজির জায়গায় আওয়ামী লীগ পালিয়ে গেছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা ফিল করবে কে? যার ক্ষমতা আছে সেই তো করবে। এই ক্ষমতা যদি আজকে এনসিপির থাকে, এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে। এটা যদি এবি পার্টি থাকে, এবি পার্টির বিরুদ্ধে উঠবে। এটা বিএনপি করেছে বলে বিএনপির বিরুদ্ধে উঠেছে। প্রশ্ন হচ্ছে আপনি ওই সিস্টেমের মধ্যে যদি একটা ইলেকশন করে থাকেন, তাহলে আপনি জাস্ট আওয়ামী লীগকে রিপ্লেস করলেন বিএনপি দিয়ে। আর আপনি যদি সংস্কার করে রিপ্লেস করেন, যেমন আমরা যেটা এখন করেছি যে 5-10 বছরের বেশি থাকবে না, যেমন আমরা বলেছি যে প্রেসিডেন্ট নিয়োগগুলো কমিটির মধ্যে দিয়ে হবে, আপনি দেখবেন এটা একটা ডিফারেন্ট সিনারিও আপনি পাবেন। আপনি আগের মতো বিএনপি চাইলেও ফ্যাসিবাদ হইতে পারবে না, তাকে একটু সময় নিতে হবে। সেই জন্যই এই সংস্কারটার ব্যাপার আমি তো এটাতে রাজি আছি যে জনগণের কাছে যান, জনগণকে এখনই নির্বাচন না চায় না সংস্কার করে নির্বাচন চায়, আপনি গণভোট দেন, তাহলে আপনি জনগণের রায়টা পেয়ে যাবেন। আপনি যদি জনগণের কাছে জানতে চান যে জনগণ ঠিক আছে, আপনারা বলেন যে আপনারা কি চান, আপনারা কি এই আন্দোলন শুধু হাসিনার পরিবর্তনের জন্য চেয়েছেন, একটা ইলেকশনের জন্য চেয়েছেন, না দেশটা বদলে যাক চেয়েছেন? দেন না গণভোট, তাহলে তো মানুষ বলবে। সুতরাং এটা যখন আপনি আবার নিতে চাইবেন না, তখনই তো প্রশ্নটা আসবে আপনি আসলে জনগণের রায় চান কিনা। আপনি শুধু আপনার সুবিধার যেটা সেটাই রায় চান, তাহলে এই সুবিধার জন্য তো আরেকজনও চাইতে পারে। এই জন্যই বলছি যে আমাদের মধ্যে একটা সমঝোতামূলক জায়গা লাগবে, যে ভাই সংস্কারও একটা মানুষের চাওয়া আছে, নির্বাচনটাও চাওয়া আছে, দুটাকেই আমরা অ্যাকোমোডেট করতে পারি কিনা। ধন্যবাদ। দুটাকে অ্যাকোমোডেট করলে এই সমস্যাটা। আব্দুল সালাম জাস্ট 1-1.5 মিনিটে প্লিজ। না, এখানে কিন্তু মুন্নু সাহেব একবার একটা বললো, আবার ওইটাকে কন্ট্রাডিক্ট করলো। কথাটা সংস্কার সবাই চাইছে, এখন কোন সংস্কারটা? সেটা হলো যে যাতে আরেকটা ফ্যাসিবাদ না হইতে পারে। ফ্যাসিবাদ না হইতে পারে তার মানে জবাবদিহিতার সরকার। আগের সরকার তো জবাবদিহিতা ছিল না। কাজে যদি
কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন করে এবং 5 বছর পর পর আমাকে নির্বাচনে যেতে হবে, এটা যদি ম্যান্ডেটরি থাকে তাহলে তো এর ফ্যাসিবাদের জন্ম হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগই নাই। না, এই সরকারের জন্ম তো কেয়ারটেকার মধ্যে দিয়ে হয়েছে, আওয়ামী লীগের কেয়ারটেকার মধ্যে না দিয়ে না, আসছে না কিন্তু ক্ষমতায়? এই সরকার তো কেয়ারটেকার বাতিল করে দিয়ে তারপর তো সে পুরো আগের জায়গায় ফিরে আসছে। সেটাই তো হয়ে যে বাতিল না, করবেন না না। না, সেটাই তো, ওইটার জন্যই, তার মানে সেটা তো নাই, সেটা তো নাই। আর আরেকটা কথা হলো যে আমি তো বিপ্লব করি নাই, আমি তো সংবিধান বাতিল করি নাই। আমাকে এখন পর্যন্ত রাষ্ট্রপতিরা আপনি রাখছেন, সংবিধান রাখছেন, তখন আপনি যেটাই সংস্কার করবেন সেটা তো আপনার একমত হয়ে সেটা পরবর্তী যে পার্লামেন্টে আপনাকে পাশ করতে হবে। যে পর্যন্ত না করবেন সেই পর্যন্ত আর সেটা আইন হচ্ছে না। তো এই জন্যই বললাম যে সংস্কার তো, অর্থাৎ যে সংস্কারটুকু মিনিমাম দরকার ছিল সেটা করে আপনি জনগণের কাছে যান। আপনি সব কিছু করে, অর্থাৎ এটা সময় ক্ষেপণ করছেন, কোনো লাভ হয় নাই, এখন দেশটা আরেকটা ক্রাইসিসের মধ্যে ফেলে দিবেন। অর্থাৎ যদি এখন ফেব্রুয়ারিতে আমি নির্বাচন করতে না পারি, যে কোনো কারণে হোক, তাহলে যে ক্রাইসিসে পড়বে, কোথায় যাবে দেশ? এই কারণে বললাম যে যতটুকু হয়েছে আমাদের ততটুকু নিয়ে এখন আমাকে নির্বাচনে, এবং সেইখানে নতুন ফ্যাসিবাদ জন্ম হইতে পারবে না যদি আমি আইনের শাসনটা নিশ্চিত করি। যদি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে একটা কেয়ারটেকার সরকারের অধীনে, তাইলে কোনোভাবে মানে ফ্যাসিবাদ জন্ম হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমি থেকে নির্বাচন করতে পারবো না, আমাকে আর নির্বাচিত হওয়ার সুযোগ নাই। কাজে এইটুকু হইলে, আর আরেকটা হলো যে এর আগে যে আলোচনাটা হলো সবচেয়ে বড় সেটা দরকার যে একটা কালচারাল একটা রেগুলেশন, হোল জাতির আজকে নীতি নৈতিকতার যে অবক্ষয় হয়েছে সব কিছুর মূলে আজকে কোথাও কি কোনো ভালো কিছু আছে, সব জায়গায় পছন্দ রয়ে গেছে। সেটার জন্য তো সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, এবং সেটার জন্য এখন ইমিডিয়েটলি আমি সব পারবো না। এখন সেটার জন্য আমার জনগণের রায় নিয়ে আমাকে আগে গণতন্ত্রটা ফিরে আনতে হবে, তারপরে বাকিটা। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মুজিবুর রহমান মঞ্জু এবং মিস্টার আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে সংস্কারের কথা বলছে অন্য কিছু, আমাদের একটা স্থায়ী ব্যবস্থা দরকার, এবং সেটা শুধু সংবিধানে সন্নিবেশিত করলেই হবে না। কারণ শেখ হাসিনাও সংবিধানে সন্নিবেশিত করেছিলেন যে অনির্বাচিত কোনো সরকার বাংলাদেশের কখনোই আসবেন না। এই টেবিলে বসে আওয়ামী লীগের নেতারা বেশ জোরের গলায় বলেছেন, সেটা তারা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন। কিন্তু আসলে এভাবে কাগজে কলমে সংবিধান দিয়ে কোনো কিছু বন্ধ করা যায় না যতক্ষণ না সংস্কার, এই যে সংস্কারের কথা আমরা আলোচনা করছি, সেটা আমাদের মনস্তত্ত্বে না ঘটাতে পারি। এবং ধরি মাছ না ছুঁই পানি মার্কা রাজনীতি দিয়েও আসলে বাংলাদেশের বর্তমান সংকট সমাধান করা সম্ভব না। নির্বাচনকে ঘিরে সংকটটা ঘনীভূত হচ্ছে, এটা অনেকে বুঝতেও চাইছেন না, অনেকে আবার বোঝার চেষ্টা করেও এড়িয়ে যাবার চেষ্টা করছেন। কিন্তু সংকট কিন্তু বাংলাদেশের সামনে বড় আছে। নির্বাচন আদৌ হবে কিনা, হলে সেটা একটা অর্থবহ নির্বাচন হবে কিনা, নির্বাচনের পরে যদি অর্থবহ নির্বাচন না হয় এবং সেখানে যদি সকলের অংশগ্রহণ বা জনগণের অংশগ্রহণ যথাযথভাবে না থাকে, যে সংকটের মধ্যে বাংলাদেশ আছে, নির্বাচিত সরকার, সেটা বিএনপি বা জামাত বা তাদের মিত্ররা যেই ক্ষমতায় আসুক না কেন, কী ধরনের পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়বে, সেটা অভ্যন্তরীণ কারণে, আঞ্চলিক কারণে এবং বৈশ্বিক কারণে, সেটাও ভাববার বিষয়। এবং এই সমস্ত বিষয় মাথায় রেখে আসলে কাউকে নিশ্চিহ্ন করবার যে রাজনীতি বিগত সরকার দীর্ঘকাল ধরে করেছে, সেই রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখাটাও কতটা সমীচীন হবে বা যৌক্তিক হবে, সেটা মাথায় রাখা দরকার। মূল কথা হচ্ছে যে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং জনগণকেই সিদ্ধান্ত গ্রহণ করতে দেয়া, রাজনৈতিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া, জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করাই মূল কাজ হওয়া উচিত। আমরা মনে করি, আমি অন্তত আমার কাছে অনেক সময় মনে হয়, ভুল বোঝার কোনো কারণে আপনারা ভুল বোঝার চেষ্টা করবেন না। সেই জায়গা থেকে বাংলাদেশের বর্তমান সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলো এখনও অনেক দূরে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।